আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। লাস্ট ক্লাসে আমরা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে সম্পর্কে জেনেছি। সো এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাকে কি বলে সিম্পলি একটু দেখেন। বলছে ডেটা ইন আ টেবল অর আ ম্যাট্রিক্স ক্যান বি রিপ্রেজেন্টেড ইউজিং আ টু ডাইমেনশনাল অ্যারে। মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে দিয়ে মূলত টু ডাইমেনশনাল অ্যারেকেই মিন করে, বাট অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে 3 ডাইমেনশনাল 4 ডাইমেনশনাল পর্যন্ত ইউজ করে। হ্যাঁ, সো এই যে টেবলটাকে আমরা দেখতে পাচ্ছি, বলা হচ্ছে এই টেবলটা হচ্ছে একটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আর সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারেটা কেমন, ধরেন এই এতটুকু একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, অথবা এই যে লাইনটা শিকাগোর এই পুরো যে ডেটাটা, এইটা একটা সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। তার মানে আজকে আমরা দেখব একসাথে অনেকগুলো নাম্বার, অথবা ম্যাট্রিক্সের কথা মনে আছে কিনা আপনাদের? ম্যাট্রিক্স তো করেছেন, দেখি লেখা যায় কিনা। সে 1 2 3 4 5 6 7 8 9। সো দেখেন, এই যে ডাটাটা আমি সাজালাম, এটা একটা ম্যাট্রিক্স ফরম্যাট। তো এই ফরম্যাটটাকে আমরা যদি প্রোগ্রামে কাজ করতে চাই এমন ফরম্যাটকে নিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে মাল্টি ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করে এই কাজটাকে কমপ্লিট করতে হবে। তার মানে মাল্টি ডাইমেনশনাল অ্যারে কীভাবে কাজ করে, এবার সেই ব্যাখ্যাটা আপনাদেরকে আমি শেয়ার করি। মাল্টি ডাইমেনশনাল অ্যারেকে নিয়ে কাজ করার জন্য আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে, যে এই এতটুকু জায়গার মধ্যে কয়টা রো আছে। ওকে, আমি আর লিখে রাখলাম রো এর জন্য। আর এই এতটুকু জায়গার মধ্যে কয়টা কলাম আছে, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমি প্রতিদিন ভাবি রাইটিং প্যাডটা নিয়ে আসবো, কিন্তু আমি ভুলে যাই, মানে ওইটা আবার অফিসে রাখা, নিয়ে যেতে ভুলে যাচ্ছি। আচ্ছা, তো যদি আমরা এবার রো কাউন্ট করি, তাহলে এখানে রো হচ্ছে গিয়ে 1 2 and 3। তার মানে আমার রো নাম্বার হচ্ছে 3, আর কলামও সো 1 2 and 3, তার মানে এখানেও 3। তাহলে এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটাকে বলা হবে, বা এই যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এই অ্যারের সাইজটা হবে 3/3। কি বললাম? সাইজটা হবে 3/3, কারণ আমরা অত অলরেডি জেনেছি যে আমরা যখন অ্যারে ডিক্লেয়ার করবো তার সাইজ ফিক্সড করে দিতে হবে আগে থেকেই। তাহলে যদি এমন একটা অ্যারে আমরা বানাতে চাই, তাহলে তা আগেতে আমাকে বুঝতে হবে যেটার মধ্যে কয়টা রো আছে, কয়টা কলাম আছে, দেন সে হিসেব নিকেশ করেই কিন্তু আমি এই ধরনের ম্যাট্রিক্সটাকে রেডি করব। ওকে, আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে এখানে ডিক্লেয়ার করতেছি, ঠিক ওই অ্যারেটাকে আমরা এখানে বানাবো, যেটা আমরা মাত্র ওখানে আঁকাকি করার চেষ্টা করেছিলাম। তো ইন্টিজার আগে দিয়েছিলাম একটা, এবার দিব 2টা, কারণ মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটার সাইন হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে এখানে আমি লিখলাম ম্যাট্রিক্স ইকুয়াল নিউ এরকম। সো প্রথম যে ভ্যালুটা এটা হচ্ছে রো, পরের যে ভ্যালুটা এটা হচ্ছে কলাম। তা আমাদের ক্ষেত্রে যেহেতু দুইটাই সেম, তাহলে আমরা লিখতাম 3 3। ওকে, ক্লিয়ার? তার মানে আমরা 3/3, হ্যাঁ, সো আমরা বললাম যে 3টা রো হবে এবং 3টা কলাম হবে। ওকে, তো এইবার আমরা এটার মধ্যে ভ্যালু পুশ করি। ওকে, সো ভ্যালু পুশ করার জন্য আমরা এখানে বলতেছি ম্যাট্রিক্স এবার বলেন তো এখানে কত লিখবো? ম্যাট্রিক্সে কোন পজিশনে এই 1টাকে আমি শো করাবো সেটা আমাকে বলতে হবে না? তাহলে ফার্স্ট পার্টে আমি বলবো কোন রোতে দেখাতে চাই। তাহলে ফার্স্ট রো মানে হচ্ছে 0, ফার্স্ট কলাম মানেও 0, কারণ ইন্ডেক্স কাউন্ট করি 0 থেকে। ওকে, সো এবার আমি এখানে রাখতে চাই 2, কোন জায়গাটা চেঞ্জ করব? আচ্ছা ফাইন, আপনারা অনেকেই অ্যান্সার করেছেন। হ্যাঁ, আমাদের টার্গেট হচ্ছে আমরা প্রথম রোতেই থাকবো, তারপরে রোটা চেঞ্জ হবে না, কিন্তু কলামটা চেঞ্জ হয়ে 1 করে ফেললাম আমরা। ওকে, থ্যাংক ইউ, বুঝে ফেলেছেন। তারপরে এটা হবে 2, সো আমরা ভ্যালুটাকে চেঞ্জ করে 3 করে দিলাম।
এবার কি হবে? ওকে, সো এবার আমরা পরবর্তী রোতে চলে যাব, কারণ আমাদের রোয়ের লিমিট শেষ। তাহলে এখানে আবার 0 হয়ে যাবে। এবার এখানে আমরা লিখলাম 4। আচ্ছা, বাকিটা আমি লিখলে আমাদের 3/3 ম্যাট্রিক্সের জন্য যে কটা ভ্যালু দরকার ছিল সে কটা ভ্যালু আমরা লিখে দিয়েছি। এবার আমরা এটাকে প্রিন্ট করে দেখি কি অবস্থা এই ম্যাট্রিক্সটার। তো আমি যেটা করলাম এখানে লিখব অ্যারেস। আচ্ছা, অ্যারেস লিখলে আর হবে না, এখানে অ্যারেস দিয়ে, আচ্ছা হ্যাঁ হবে, ARR AYS কন্ট্রোল স্পেস বার, আবারও কন্ট্রোল স্পেস বার, কি করলাম কন্ট্রোল স্পেস বার দুবার দিলাম। দেন আমরা লিখব, যেহেতু মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এটাকে প্রিন্ট করার জন্য আমাদের যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ডিপ টু স্ট্রিং। ডিপ টু স্ট্রিং এইটা, আর এখানের মধ্যে আমরা অ্যারেটার নাম পাস করে দিলাম ম্যাট্রিক্স অ্যারে। এবার আমরা এটাকে রান করার চেষ্টা করতেছি। শুধু শুধু না, আগেরটার কাজ করবে না। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে প্রথম পার্ট, এটা তার পরের পার্ট, এটা তার পরের পার্ট, এবং সবাইকে আমরা আবার আরেকটা এরকম স্কোয়ার ব্র্যাকেট দিয়ে লক করে রেখেছি। সো হ্যাঁ, এইটাই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারের একটা স্ট্রাকচার বা বৈশিষ্ট্য, আপনারা যাই বলেন। এখন আমি যেটা চাই, আপনারা যেহেতু প্রশ্ন করতেছেন না, প্রশ্ন আমিই করবো আপনাদেরকে। এখন আমি চাচ্ছি যে এই ম্যাট্রিক্সটাকে আমি এইটা আগে, এইটার পরের লাইনে এইটা, এবং এটার পরের লাইনে এইটা, স্কোয়ার ব্র্যাকেট থাকুক, কোনো সমস্যা নেই, এভাবে প্রিন্ট করতে চাই। তাহলে কি করব বলেন, কি করে করা সম্ভব? আমরা এটাকে তাহলে আমাদের কাঙ্ক্ষিত স্টাইলে প্রিন্ট করার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই লুপ ইউজ করতে হবে, এবং লুপটাকে আমি ফর ইচ লুপ করে দেখি কি বলে। তাহলে কি করলাম একটু আমি ব্যাখ্যা করতেছি ব্যাপারটা। হ্যাঁ, প্রথমে আমি যেটা বললাম, যেহেতু এটা মাল্টি ডাইমেনশনাল অ্যারে, ও যেটা করবে একটা করে রোকে একবার করে পড়তে পারবে। হ্যাঁ, সেই জন্য এই রোটাকে দিয়ে আমি তার একটা করে রোকে পড়ালাম। একটা করে রোকে পড়ালাম মানে হচ্ছে গিয়ে আমি আসলে 1 2 3 এই তিনটাকে প্রথমে তাকে রিড করতে বলছি। কাকে? প্রথম ফরটাকে। আর দ্বিতীয় ফরটাকে আবার বলেছি যে এই যে 1 2 3 এই পুরোটা এবার পড়েছো, এবার এর কাছ থেকে তুমি একটা একটা করে আইটেমকে পড়ো। এই জন্য আমি বলেছি ইন্টিজার আইটেম, মানে বলেছিলাম কি চিহ্নটা ইনের মতো কাজ করবে, মানে আমরা বলবো আইটেম ইন রোজ। তার মানে ও প্রথমেই এবার প্রিন্ট করবে 1কে, তারপর একটা ফাঁকা প্রিন্ট করলো, তারপর প্রিন্ট করলো 2কে, তারপর একটা ফাঁকা প্রিন্ট করলো, তারপর প্রিন্ট করলো 3কে। তার মানে এই লুপের কাজ কিন্তু শেষ। শেষ হয়ে গেলে সে কোথায় নামবে? এই লাইনে। দেখেন আমি এই লাইনে কি বলেছি? অ্যালেন। আর বুদ্ধি করে কিন্তু এখান থেকে আমি অ্যালেনটাকে উঠিয়ে দিয়েছি, কারণ অ্যালেন দিলেই তো পরপর প্রিন্ট করবে। তার মানে 1 2 3 4 5 একটা লম্বা লাইন নেমে যেত। এই জন্য আমি কি করলাম, অ্যালেনটাকে উঠিয়ে দিয়ে এখানে শুধু প্রিন্ট করলাম যেন পাশাপাশি আসে। আর পরের লাইনে একটা ফাঁকা তৈরি করে দিলাম যে ঠিক আছে একটা রো প্রিন্ট হয়ে গেছে, এবার তুমি নিচের লাইনে চলে যাও। এবার নিচের লাইনে চলে গেল, তার মানে সে এই ফর ইচ লুপ এবার এই পুরো এই রোটাকে পড়বে। তার মানে একটা আস্ত রো তার কাছে আবার চলে আসলো, এবং এই রোটাকে আমি আবার এখানে ব্রেকডাউন করতেছি। তাহলে প্রথমে আইটেমের মধ্যে আসবে 4, পরের বারে 5, তারপরে বারে 6, দেন আবার একটা ফাঁকা। এইভাবে সে ক্রমান্বয়ে এই মাল্টি ডাইমেনশনাল অ্যারেটাকে পড়বে। এখন যদি বলেন স্যার এটা কি ইফ দিয়ে, মানে ফরের আমরা যে আগের স্টাইলটা শিখেছি সেটা দিয়ে পসিবল না? 1000 টাইমস পসিবল, অবশ্যই পসিবল, কিন্তু ওইটা লিখতে হবে অনেক বেশি আপনাকে, এবং এটাকে কন্ট্রোল করাটাও একটু কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, মানে আপনাদের যেন অতৃপ্ত আত্মাটা না থাকে আর কি। সো প্রথমে আমরা এখানে লিখব ইন্টিজার i ইকুয়ালস টু, যেহেতু যে আমরা লুপ করবো যেহেতু এই জন্য অবশ্যই 0। তারপর আমরা বলবো i is less than matrix, এই চিহ্ন দিয়ে 0, দেন i প্লাস প্লাস। আচ্ছা
ও আরেকটু কাজ আছে, হ্যাঁ 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 হ্যাঁ, ডট লেংথ, এই জন্য ইরর দিচ্ছিল, কী ব্যাপার আমি তো অবাক করলাম। আমি বলতেছি যে আমি বলছি কি যদি আমরা এমন লিখি তাহলে সে কী মিন করবে জানেন? কী মিন করবে? একটা রো মানে প্রথম রোকে সে চিন্তা করবে। So, আমি চাচ্ছি ও এই কতগুলো রো আছে অতগুলো রোকে সে কাউন্ট করে যাবে। আইটা মানে তো জিরো, মানে জিরো থেকে আমরা কাউন্ট করি, কারণ জিরো ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, এই কাউন্টটা ও কমপ্লিট করবে আমার জন্য। কোথায়? এখানে আই কোনটা? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আই দিলে কি হবে? হ্যাঁ দেওয়া যায়, সেম হবে অলমোস্ট, আমার ধারণা সেম হবে আর কি। হ্যাঁ আচ্ছা, তা এটাকে আমি পুরো ম্যাট্রিক্সে ল্যান্ড করবো, মানে ফুল ম্যাট্রিক্সটাকে এখানে আমি দেখবো, মানে কতগুলো রো আছে, রোকে আমি ধরলাম ডাইনামিক্যালি এখানে, ঠিক আছে। এবার আমি এখানে ধরলাম আরেকটা ফর, দুইটা ফর চালাতেই হবে, এটা কোনো মানে বিকল্প অপশন নাই কিন্তু আমাদের কাছে। এবার বলবো ইন্টিজার, হ্যাঁ নেস্টেড লুপ ইকুয়ালস টু জে, জে ইজ লেস দেন, এবার আমি বলবো ম্যাট্রিক্স 0 অথবা সরি ম্যাট্রিক্স আই ডট লেন্থ, দেন জে প্লাস প্লাস। তার মানে যেই রোটা পাবো সেই রোটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করব, রিপ্রেজেন্ট করে ওই রোর মধ্যে এবার কতগুলো এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলোকে আমরা এক এক করে এখানে দেখতে চাই। সো আবার সেই অ্যাসার্ট করলাম, আমি অ্যাসার্ট করে আমি এখানে প্রিন্ট করব ম্যাট্রিক্স, এই প্রথমটা হচ্ছে রো, তারপরেটা হচ্ছে কলাম, প্লাস ওই যে ফাঁকাটা, আর এলেনটাকে সরিয়ে দিব আমি। আর এইখানে আমি যেটা করব, আবারও সে একটা অ্যাসার্ট দিব জাস্ট ফাঁকা রাখার জন্য। এবার আমি এই কোডটাকে অফ করে দিচ্ছি, আর এই কোডটাকে চালানোর চেষ্টা করছি। ম্যাট্রিক্স তো বানানোই আছে, থাকুক। তো রাইট ক্লিক অ্যান্ড রান, ঠিক আছে। সো যেমনটা আমরা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। এখন যদি আপনার বিশ্বাস না হয়েছে স্যার আপনি তো গুলো মারতে পারেন, তাহলে আমি এখানে একটা অ্যাসার্ট টেনে দিলাম আর এটাকে আমি আনলক করে দিলাম। তো আমার দুইটাই চালাবো আমি, দেখি কি হয়। এখন আপনাদের দাগের মানে কি সেটা বুঝতে পারবেন এখন। সো এটা ছিল উপরেরটা, এটা হচ্ছে তার নিচেরটা, মানে আমি দুইটা চাইলেই একই সাথে রান করে দেখালাম যে আসলে আমাদের কাঙ্ক্ষিত যে আউটপুটটা আসার কথা ছিল সেটা আমরা এখান থেকে খুঁজে পাচ্ছি। ওকে দেখেন আমার দিকে তাকান, মানে আমার দিকে আমার কোডের দিকে তাকান। ওকে সো এই যে আমার মেথড, মেন মেথড শেষ হলো, তারপরে আমি একটা মেথড বানাচ্ছি পাবলিক স্ট্যাটিক ভয়েড করবো, ইন্টিজার করবো না, কারণ ওকে আমি আরেক জায়গায় নিয়ে প্রিন্ট করতে চাচ্ছি না ইচ্ছা করি, কারণ এত সময় নষ্ট করবো না। তাহলে আমি মেথডের নাম দিলাম সাম অফ ম্যাট্রিক্স। সো ফার্স্ট কাজ হচ্ছে আমাকে একটা প্যারামিটার পাস করে দিতে হবে ওর কাছে। সো আমি একটা প্যারামিটার পাস করে দিলাম। সো প্যারামিটারটা হবে কি? মাল্টি ডাইমেনশনাল অ্যারে, এই জন্য আমি মাল্টি ডাইমেনশনাল সাইন দিলাম, আর এখানে আমি দিয়ে দিলাম নাম্বারস, NUMBERS। ওকে সো মাল্টি ডাইমেনশনাল অ্যারে আমি অলরেডি পেয়ে গেলাম। এবার আমার কাজ হবে ইন্টিজার সাম ইকুয়ালস টু 0। বাস এবার কোড চুরি করার পালা। কোনটা চুরি করবো দেখতেছি, এই যে এটা চুরি করবো, এটা ছোট আছে। কাজ শেষ, শুধুমাত্র এই নামটাকে একটু বদলে দেবো আমরা। ওকে আর এই লাইনটা তাহলে আমরা ফেলে দিব সাম প্লাস ইকুয়ালস টু আইটেম। সো ডান, এটা ফেলে দিব। এই আইটেম পাইল না কেন? এটাকে ওদের মাঝখানে একটু বিচ্ছেদ করে দিয়েছিলাম, তাই ওরা কষ্ট পাইছে, এই জন্য লাল লাল দিয়ে দিছিল। সো এবার আমি ফরের পরে এসে অ্যাসাউট করে দিলাম, আমাকে সামকে।
ডান। এবার এই মেথডকে কল করার সময় এসে গিয়েছে। সো কল করার জন্য আমি চলে যাব এইখানে, আর এখন এসে আমি এই সবগুলো কোডকে বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে সরাসরি মেথডকে এখানে কল করে দিব আমি। সো সাম অফ ম্যাট্রিক্স অলরেডি পাস হয়ে গেছে, কাজ শেষ, শুধু রান করতে বাকি। সো ডান। ঠিক আছে, তো কাজ মাত্র 1 মিনিটও ছিল না। দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওই যে মনে আছিল আমরা সেদিন এই চিহ্নটা ব্যবহার করেছিলাম। একটু দুঃখিত কারণ এই সেন্সে, বিকজ এখানকার 3টা ডট মানে হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে আসলে, হ্যাঁ, মাল্টি ডাইমেনশনাল অ্যারে এখানে যাবে না। সেটা যদি সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে নিয়ে কাজ করতাম তাহলে ঠিকঠাক ছিল। সো আপাতত বাদ, এটা এভাবেই থাকুক। ওকে, সো এখনকার আমাদের টপিকটা হচ্ছে অবজেক্ট অ্যান্ড ক্লাসেস। তো বলতেছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং enables you to develop large scale software and GUIS, বা আমরা সংক্ষেপে যেটাকে গুই বলি অনেকেই, এফেক্টিভলি। তার মানে আমরা কিন্তু অলরেডি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের মধ্যে জাম্প করে ফেলেছি। হ্যাঁ, এবার আমরা একটু দেখি ডিফাইনিং আ ক্লাসেস ফর অবজেক্ট। হ্যাঁ, ক্লাসেস ডিফাইন দ্য প্রপার্টি অ্যান্ড বিহেভিয়ার ফর অবজেক্ট। অনেক কঠিন কথা বলতেছে, আমি একসাথে বলে দিচ্ছি এগুলোর মানে। তারপর একটু দেখি যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, বা যেটাকে আমরা সংক্ষেপে OOP বলি, ইনভলভ প্রোগ্রামিং ইউজিং অবজেক্ট। আচ্ছা, এবার একটু শেষ করে মানে এগুলো আগে বলে দিই তারপরে। তো বলছে এটা ক্লাস, মানে আমরা যখন একটা ক্লাস বানাবো, ক্লাসের মধ্যে কিছু প্রপার্টিস থাকবে আর কিছু বিহেভিয়ার থাকবে, অথবা অন্য ভাষায় বলতে পারি কিছু স্টেট থাকবে, কিছু অ্যাকশন থাকবে। ঠিক আছে, আর এখানে বলতেছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটাই মূলত যখন আমরা ব্যবহার করব তখন সেখানে আমাদের অবজেক্ট জিনিসটাকে ব্যবহার করতে হবে। তো বলতেছে an object represent an entity in a real world that can be distinctly identified। তো বলতেছে অবজেক্ট আসলে একটা রিয়েল ওয়ার্ল্ডের একটা থিওরি বা একটা রিয়েল ওয়ার্ল্ডের চিন্তা, যেটা আমাদের একটা বাস্তবসম্মত ধারণা প্রদান করবে। ফর এক্সাম্পল, আ স্টুডেন্ট, আ ডেস্ক, আ সার্কেল, আ বাটন অ্যান্ড ইভেন আ লোন ক্যান অল বি ভিউড অ্যাজ অবজেক্ট। তো বলতেছে একটা অবজেক্ট আসলে কেমন হতে পারে। একটা স্টুডেন্ট একটা অবজেক্ট হতে পারে, একটা সার্কেল একটা অবজেক্ট হতে পারে, একটা কার এটা একটা অবজেক্ট হতে পারে। কিভাবে? তা আমরা প্রথম লাইনে পড়েছি যে অবজেক্টের মধ্যে কি থাকবে, কিছু প্রপার্টিস থাকবে, কিছু বিহেভিয়ার থাকবে, আর আমি বলেছি কিছু স্টেট থাকবে অথবা কিছু অ্যাকশন থাকবে। ওকে, সো স্টেটটা কি সেটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে। এবার একটা স্টুডেন্ট যখন আমরা চিন্তা করি, একটা স্টুডেন্টের কথা যখন আমরা চিন্তা করি, তখন আমাদের মাথার মধ্যে অনেকগুলো জিনিস ঘোরে। ফার্স্ট ওয়ান, একটা স্টুডেন্টের আইডি অথবা রোল নাম্বার, একটা স্টুডেন্টের নেম, তার সেল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, তার ফাদার্স নেম, তার মাদার্স নেম, অথবা তার লোকাল গার্জিয়ান নেম, তার একটা অ্যাড্রেস। তো দেখেন একটা স্টুডেন্টের কথা চিন্তা করলাম, এবং সেটা চিন্তা করতে করতে কতগুলো কথা আমরা চিন্তা করলাম, তাই না? তো এই যে বাড়তি যে কথাগুলো আমরা মাত্র চিন্তা করলাম, এগুলোকে প্রোগ্রামের ভাষায় বলা হয় প্রপার্টিস অথবা স্টেট। তার মানে এটাকে বলেছি যে আমাদের একটা বাস্তবসম্মত ধারণা চিন্তা করতে হয়, বা একটা বাস্তব চিন্তা আমাদের মাথায় আসবে। দেখেন একটা বাস্তব চিন্তা আসলো না, যে একটা স্টুডেন্টকে নিয়ে যখন আমরা চিন্তা করলাম তখন আমরা এই চিন্তাগুলো করলাম। এবার যদি আমরা একটা কারকে নিয়ে চিন্তা করি, আমি একটা সার্কেল নিয়ে কি চিন্তা করি, সার্কেল মানে একটা বৃত্তকে নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে কি কি মাথায় আসে বলেন তো আপনাদের? ইয়েস, তার মানে বৃত্তের একটা রেডিয়াস থাকবে, তারপরে আচ্ছা আমি জাস্ট ধরে নিলাম যে বৃত্তের আর কিছু নেই, একটা ব্যাসার্ধই আছে। ঠিক আছে, এবার এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমরা কি করব? তার মানে তার পেরিমিটার বের করব অথবা তার এরিয়া বের করব, তাই তো? তো এই যে এরিয়া বের করব বা তার পেরিমিটার বের করব, এইগুলোই কিন্তু তার অ্যাকশন। তার মানে এই অ্যাকশনগুলোকে আমাদের ভাষায় এখন যদি আমরা বলি তাহলে বলবো মেথড। তার মানে কিছু স্টেট থাকবে বা কিছু প্রপার্টি থাকবে, আরেকটা শব্দ আছে এটাকে বলে কিছু অ্যাট্রিবিউট থাকবে, এবং তার সাথে কিছু কি থাকবে, বিহেভিয়ার থাকবে, অথবা অ্যাকশন থাকবে, অথবা মেথড থাকবে।
এই সব কিছুগুলো মিলেই আসলে একটা ক্লাস। এই ক্লাসটাকেই যখন আমরা অন্য কোথাও নিয়ে গিয়ে ব্যবহার করব তখন এই ক্লাসটা হয়ে যাবে অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখি আরো কিছু কথা বলেছে। দ্য স্টেট অফ অ্যান অবজেক্ট অলসো নোন অ্যাজ প্রপার্টি অর অ্যাট্রিবিউট, অলরেডি আমি আপনাদেরকে বলে ফেলেছি কথাটা, ইজ রিপ্রেজেন্টেড বাই ডেটা ফিল্ড উইথ দেয়ার কারেন্ট ভ্যালু। তার মানে এই যে অ্যাট্রিবিউটগুলো এগুলোর কিন্তু ডাটা ফিল্ড আছে। যেমন যেমন আইডি, আমরা বলতে পারি আইডিটার টাইপ হবে কি ইন্টিজার, কারণ ওখানে শুধু বলছিলাম যে একটা স্টুডেন্টের আইডিটা হবে একটা ইন্টিজারে, তার ধরেন নেমটা হবে স্ট্রিংয়ে। তো এই যে ডেটা ফিল্ডগুলো থাকবে তার সাথে, এবং অনেক সময় তার কিন্তু ডিফল্ট ভ্যালু থাকতে পারে অথবা ভ্যালু নাও থাকতে পারে। যেমন যদি আমি আপনার কথা চিন্তা করি, তাহলে আপনার একটা আইডি থাকবে, আপনার একটা নাম আছে, আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সবই তো আপনার আছে, তাই না? সো আপনার জন্য সেটা হচ্ছে আপনার ভ্যালু। এই কথাটাই আমাদেরকে এখানে মিন করতেছে। যেমন বলতেছে সার্কেল অবজেক্ট ফর এক্সাম্পল হ্যাজ এ ডাটা ফিল্ড নেম রেডিয়াস। ওকে, সো এখানে বলতেছে যেমন যে রেডিয়াস, তার জন্য একটা প্রপার্টিজ। তারপর যদি আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করি তার জন্য তার প্রপার্টিজ হবে উইথ, হাইট, এই জিনিসগুলোই আর কি। এবার বলছে বিহেভিয়ার সম্পর্কে, বলছে আ বিহেভিয়ার অ্যান অবজেক্ট অলসো নোন অ্যাজ ইটস অ্যাকশন is defined by method. আমি কিন্তু অলরেডি তিনটা নাম বলে ফেলেছি আপনাদেরকে। To invoke a method on an object is to ask the object to perform an action. তার মানে একটা মেথডকে ইনভোক করা মানে কল করা। যখন আমরা একটা মেথডকে কল করতে বলি তখন মূলত আমরা অ্যাকশনকে বলি, অবজেক্টকে বলি যে তুমি আমার জন্য একটা অ্যাকশন পারফর্ম করবে, একটা টাস্ক পারফর্ম করে দাও। যেমন এখানে কিছু বলে দিয়েছে, যেমন গেট এরিয়া, গেট প্যারামিটার, এই ধরনের ব্যাপারগুলো, বা স্টুডেন্টের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রিন্ট স্টুডেন্ট ডিটেলস, এই ধরনের ব্যাপারগুলোকে আমরা বলছি কি বিহেভিয়ার বা অ্যাকশন অথবা মেথড। আচ্ছা, আমরা নতুন একটা প্রজেক্ট নিলাম। এই সেই প্রজেক্ট। তো মজার ব্যাপার হচ্ছে গিয়ে এখন থেকে আমাদের কোডিং স্টাইলটা একটু বদলে যাবে। আগে তো আমরা কি করতাম, যা নিতাম, যাই করতাম সব এখানে লিখতাম, তাই না? আজকে থেকে যেহেতু আমরা ওপি শুরু করে দিয়েছি, আজকে থেকে এইখানে তেমন কিছুই আমরা লিখবো না, বা লিখলেও খুবই কম, একটা দুটা লাইন লিখবো। আমাদের এই কাজগুলো সবগুলো হবে আরেকটা জায়গায়। হ্যাঁ, নিউ মেথডে না, নিউ ক্লাসে। ওকে, তাহলে শুরুতেই আমরা যেটা করি, আমরা একটা নিউ ক্লাস নিব। হ্যাঁ, সো নিউ ক্লাস নেওয়ার জন্য বেশ কিছু স্টাইল আছে, আমরা স্টাইলগুলো ফলো করব। সো আমরা এই প্রজেক্টের নামে রাইট ক্লিক করে নিউ থেকে জাভা ক্লাস নিতে পারি। সোর্সের মধ্যে রাইট ক্লিক করে নিউতে এসে জাভা ক্লাস নিতে পারি। এই যে দেখেন আমার যে টেস্ট ক্লাস লেখা আছে, এখানেও আমি রাইট ক্লিক করে নিউতে এসে জাভা ক্লাস নিতে পারি। তো আমি যেটা বেশি ফলো করি সেটা হচ্ছে প্রজেক্টের মধ্যে রাইট ক্লিক করে নিউ ক্লাস নেওয়াটা। সো নিলাম, এই ক্লাসের আমি নাম দিলাম স্টুডেন্ট, জাস্ট স্টুডেন্ট, একটা অবজেক্ট। হ্যাঁ, সো স্টুডেন্ট যে ক্লাসের নামটা আমি দিলাম, অবশ্যই মাথায় রাখবেন ক্লাসের নাম কিন্তু ক্যাপিটাল বা প্যাসকেল কেজে হইতে হবে। সেই জন্য এস কিন্তু আমি ক্যাপিটাল লিখেছি। আজকের পর থেকে যদি কোনো কারণে আপনি ভুলে এখানে ছোট হাতের এস নেন, মানে স্মল লেটার দিয়ে স্টার্ট করেন, তাহলে ওপির ভাষা অনুযায়ী তাকে আর খুঁজেই পাবেন না, ওপির ল্যাঙ্গুয়েজ স্টাইল অনুযায়ী দেখবেন আপনি লিখছেন ও আসতেছেন আপনার কাছে। ক্লিয়ার? সো খুব সতর্ক, মানে এই আপনি যদি এই স্টার্টিংটা স্মল লেটার দিয়ে স্টার্ট করেন তাহলে ওকে আপনি আর খুঁজে পাবেন না, ও হারিয়ে যাবে। সব কিছু লিখবেন, সব কিছু করবেন, কিন্তু ওকে খুঁজে পাবেন না। আর ধরেন ভুলে একবার লিখে ফেলছেন, চট করে ওটাকে রিনেম করে দিবেন, তাতেও কিন্তু সর্বনাশের সেই সীমার আরও বেড়ে যাবে। কেন জানেন? কজ আপনি একটা ক্লাস যখন নিচ্ছেন, এই একটা ক্লাস কম করলেও 4টা জায়গায় রেকর্ড হয়, মানে এই নামটা 4 জায়গায় লেখা হয়ে যায় আপনি একবার নেওয়ার সাথে সাথেই। তা আপনি যখন চেঞ্জ করেন তখন আপনি চেঞ্জ করেন এক জায়গায়, বাকি 3 জায়গায় তো চেঞ্জ হয় না, তখন আরও বড় বিপদ লাগে। সো চেঞ্জ করারও একটা স্টাইল আছে, আমরা শিখবো সেটাও। ওই স্টাইলে যদি আমরা চেঞ্জ করি, ওকে যদি আমরা 500টা জায়গায়ও ব্যবহার করি, ও অটোমেটিক এক চেঞ্জ ওই 500 জায়গায় অ্যাপ্লাই করে ফেলবে। ওকে, সো খুব সাবধানে আমরা এই কাজগুলোকে করবো ইনশাল্লাহ। ওকে, সো চলেন আমি লিখে ফেললাম। একটা ক্লাস নেওয়ার জন্য দেখেন ও আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, দেখেন নিচে বলতেছে ওয়ার্নিং ইজ ইট ইজ হাইলি রিকমেন্ডেড দ্যাট ডু নট প্লেস জাভা ক্লাস ইন ডিফল্ট প্যাকেজ।
তাহলে আবার একটা প্যাকেজ কি একটা যেন বলছে ওরা আমাদেরকে। তো প্যাকেজটা কি সেটা একটু বুঝি। এই যে দেখেন এখানে লেখা আছে কি সোর্স প্যাকেজ, তার মধ্যে লেখা আছে টেস্ট ক্লাস। প্রজেক্টের নাম আমরা যেটাই দেব এই সোর্স প্যাকেজের আন্ডারে এরকম একটা এই ধরনের একটা চিহ্ন এবং এই ধরনের একটা নাম আসবে, যেই নামটা দেবো সেই নামটাই আসবে। এইটাকে বলা হচ্ছে আসলে প্যাকেজ। এই প্যাকেজ মানে হচ্ছে আসলে এক ধরনের ফোল্ডারিং সিস্টেম। ফোল্ডারের মধ্যে ফোল্ডার করি না আমরা, এটা একটা মেকানিজম। এই মেকানিজমটার একটা অন্যতম মানে কারণ হচ্ছে আমাদের কোডগুলোকে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে রাখবো, যেন দুষ্ট লোকরা আমাদের এই কোডগুলোকে খুঁজে না। দুষ্ট লোক বলতে আমরা মিন করতেছি কাদেরকে? ওই তাদেরকে আর কি। হ্যাঁ, সো এই জন্য আমরা এই মেকানিজমটাকে ইউজ করি। তো এই জন্য আমাদেরকে ওরা বলছে যে কখনোই কোনো নতুন ক্লাস নিলে সেটাকে তুমি ডিফল্ট ক্লাসে নিবা না। এই টেস্ট ক্লাসটা হচ্ছে আমাদের জন্য ডিফল্ট ক্লাস, ঠিক আছে? এখানে নিতে নিষেধ করেছে আমাদেরকে। তাহলে আমরা কোথায় নিব? সো এই প্যাকেজে আমরা গেলাম, আমরা ডিফল্ট ক্লাসটাকে আগে কল করলাম। দেখছেন কোথায়? এই যে সাইটে এই যে এই কর্নারে ক্লিক করলেই ডিফল্ট ক্লাসটাকে আমাদেরকে দেখাবে। তারপর আমি একটা ডট ইউজ করব, ডট ফুল স্টপ ইউজ করে এখানে আমি বললাম সে কি লিখবো, অবজেক্ট লিখলাম, OBJECT স্মল লেটারে, সাবধান বড় ক্যাপিটাল এটা লিখবেন না, কারণ অবজেক্ট একটা কিওয়ার্ড, যদি ক্যাপিটাল দিয়ে লিখে দেন তাহলে এখানেও ঝামেলা করবে। সো আমরা এটা লিখলাম, দেখেন আমাদের ওয়ার্নিংটা কিন্তু চলে গেল। এখন আমরা এটাকে ফিনিশ করে দিলাম। সো দেখেন এই একটা ক্লাস যেটা আমাদের প্রথমেই ছিল, এই একটা ক্লাস যেটা আমরা মাত্র আলাদা করে নিলাম। ওকে, আচ্ছা এইবার আমি এগুলোকে মুছে দিই, একটু জুম বাড়িয়ে দিলাম আপনাদের দেখার সুবিধার্থে। এখানে এসে এবার আমি এটার স্টেটগুলোকে আগে লিখব, স্টেটগুলোকে, তাই তো নাকি? প্রপার্টিসগুলোকে বা অ্যাট্রিবিউটগুলোকে আমরা আগে লিখবো এখানে। সো কি লিখবো? সে প্রাইভেট লিখবো আমরা এখানে। আচ্ছা প্রাইভেট কথাটা পরে আসি, জাস্ট ডাইরেক্ট ইন্টিজার সে আইডি, স্ট্রিং নেম, স্ট্রিং ADDRES অ্যাড্রেস, ছুটি করলাম আর লিখতে ইচ্ছা করতেছে না। সো ইমেল, সেল, কি লিখবো বলেন? FATHER, ফাদার্স নেম, মাদার্স নেম, মাদার নেম, ডিপার্টমেন্ট। আর দিলাম না, হ্যাঁ দিলে তো অনেক দেওয়া যায়। আপাতত যেহেতু আমরা শিখছি, সেলটা স্যার যদি ইন্টিজার দেয় আমাদের বাংলাদেশের ফরম্যাট রয়েছে 0 দেওয়া যাবে না। তো অবশ্যই আমরা স্ট্রিং দিয়ে এই কাজ, মানে আমরা যে কাজগুলো করতে চাই সবটাই করতে পারবো। এই জন্য সবচেয়ে সেফ হচ্ছে স্ট্রিং দিয়ে নেওয়া। ওকে, এই তো হলো একটা ক্লাস। একটা ক্লাসের এই ধরনের ক্লাসগুলোর আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো এখন আমি বলছি আপনাদেরকে। এবার আমি যেটা করব, এটার মধ্যে আমরা কনস্ট্রাক্টর ক্রিয়েট করব। কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটাকে ক্রিয়েট করি, তারপর এটা ব্যাখ্যাটা আমি দিচ্ছি প্লিজ। হ্যাঁ, কপাল কোচ করার দরকার নেই, ইজি করে দিচ্ছি স্যার। সো রাইট ক্লিক, কোথায় দেখছেন তো? রাইট ক্লিক, ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর, কোনো কিছু মার্ক করবো না, জাস্ট জেনারেট। সো হয়ে গেল কনস্ট্রাক্টর। আরেকটা যদি নিতে চাই, রাইট ক্লিক, ইনসার্ট কোড, কনস্ট্রাক্টর, সিলেক্ট অল, জেনারেট। এটা একটা কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর। এই কনস্ট্রাক্টরটাকে বলা হয় আর্গুমেন্ট অথবা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। কেন? কারণ দেখেন এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই অনেকগুলো প্যারামিটার দেওয়া আছে। অলরেডি প্যারামিটার শব্দের সাথে আমরা পরিচিত কিন্তু, তাই না? এই হচ্ছে ব্যাপার। এইটা যে একটা কনস্ট্রাক্টর, তার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে কনস্ট্রাক্টরের যে নাম, ক্লাসেরও সেই নাম থাকতে হবে। এবং একমাত্র মেথড এইটা, যেই মেথডটা নাম স্টার্ট হবে ক্যাপিটাল লেটারে। আমি কিন্তু আপনাদের বলেছি যে আমরা যত মেথড আর যত ভ্যারিয়েবল নিব সব হবে ক্যামেল কেসে, মানে স্টার্ট হবে স্মল লেটারে। কিন্তু দেখেন এইখানে এসে সেই রুল ভঙ্গ হয়েছে। সো যেহেতু ওরা নিজেরা বানিয়ে দিয়েছে, তাহলে এটাই ঠিক, তাই তো? আসলে কনস্ট্রাক্টরের এটাই বৈশিষ্ট্য। এবং কনস্ট্রাক্টর
একটা স্পেশাল টাইপ অফ মেথড। ক্লিয়ার? স্পেশাল টাইপ অফ মেথড। এই কনস্ট্রাক্টরটা এবার আমরা কেন নিলাম সেই ব্যাখ্যাটা আপনাদেরকে দিচ্ছি। আমরা তো এই যে স্টুডেন্ট ক্লাসটাকে আসলে অন্য কোথাও নিয়ে ব্যবহার করব, এখানে আর কোনো কাজ মানে অল্প কিছু কাজ করব, তো অন্য কোথাও যখন আমরা ব্যবহার করব তখন আমরা এই ক্লাসটাকে অবজেক্ট বানাবো। অবজেক্ট বানানো মানে এই ক্লাসটার একটা কার্বন কপি তৈরি করব, বুঝতে পারতেছি? একটা কপি তৈরি করব। সো কপি তৈরি করব যখন, তখন এই কনস্ট্রাক্টর মেথডটাকে আমরা ওখানে কল করি মেইনলি। সো যখন আমরা কনস্ট্রাক্টর মেথডটাকে কল করি তখন সে আসলে এই আস্ত ক্লাসটাকে আমার কাছে পাঠিয়ে দেয়, যেটাকে আমরা প্রোগ্রামের ভাষায় বলি ইনস্ট্যান্স ক্রিয়েট করি। ইনস্ট্যান্স ক্রিয়েট করি, ওকে? আচ্ছা, আমি একটা গল্প শোনাই, শুনেন একটু প্লিজ। আচ্ছা, একটা ছেলে আছে, যে ছেলেটার মাথায় টুপি আছে, সে সব সময় সাদা পাঞ্জাবি পরে আসে, আর মাঝে মাঝে তার ব্যাগটা সে তার কোলের মধ্যে রেখে দেয়। সে কে? এই যে ওই মানুষটা, সৌরভ। ওকে, তো যখন আমি সৌরভ কথাটা বলবো তখন কিন্তু আপনাদের মাথার মধ্যে আমি যে কথাগুলি একটু আগে বললাম সে কথাগুলি ভেসে আসবে, তাই না? তার মানে এইটাই হচ্ছে সৌরভের একটা কার্বন কপি তৈরি করলাম, যে সৌরভ মানেই হচ্ছে এই বৈশিষ্ট্যগুলো সহ সে। যেমন স্টুডেন্ট বলতে আমি এখন মিন করতেছি যার কাছে আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, ইমেল আছে, সেল আছে, ফাদার্স মাদার্স নেম আছে, সেই স্টুডেন্ট। তার মানে স্টুডেন্ট আপনার সবাই, যেহেতু আপনার সবারই জিনিসগুলো আছে, মানে বোঝানোর স্বার্থে আমি বলতেছি কথাগুলো। তো যখন আমি অন্য একটা শব্দ দিয়ে তখন আমি এটাকে আরেক জায়গায় ব্যবহার করব, তখন এটাকে আমরা বলবো অবজেক্ট। এবং যেই শব্দটা দিয়ে আমি ব্যবহার করব ওই শব্দটাই তখন হয়ে যাবে ইনস্ট্যান্স, যেটা আমি সৌরভের ক্ষেত্রে ব্যবহার করলাম। অনেক কঠিন হয়ে যাচ্ছে কথাগুলো, আমি জানি স্যার, আমি একটু ইজি করে দিচ্ছি। এবার দেখেন, একটু ইজি করে দিচ্ছি এখনই। এবার আমি এই ওই ক্লাসটাকে এখানে ব্যবহার করব, সে কথার কথা এখানে ব্যবহার করতে চাই। তো এখানে ব্যবহার করতে হলে রুলসটা কেমন সেটা খেয়াল করেন। আমি আরেকটু জুম করছি, ভালো করে দেখবেন। সো স্টাইলটা হচ্ছে ওই ক্লাসটার যে নাম, এই নামটা হুবহু আমাকে লিখতে হবে এবং স্টার্ট করতে হবে ক্যাপিটাল লেটারে। কোনো কারণে যদি ওখানে স্মল লেটার দিয়ে স্টার্ট করেন এখানে খুঁজে পাবেন না। সো আমি লিখছি স্টুডেন্ট, এতটুকু লিখে কন্ট্রোল স্পেস বার দেওয়ার পরে ও আমাকে সাজেস্ট করতেছে তুমি কি এই স্টুডেন্টটা চাও যেটা তোমার এই প্যাকেজের মধ্যে রেখেছো? আমি তো এটাই চাই। সো এন্টার, দেন একটু স্পেস দিয়ে আমি আবার কন্ট্রোল ধরে স্পেস বার দিলাম, যেটা আমাদের হেল্পলাইন। সো ও আমাকে বলতেছে তুমি চাইলে একটা ভেরিয়েবল ধরতে পারো তোমার ইচ্ছে মতো, আর যদি আমার কাছ থেকে চাও আমি তোমাকে এস অথবা স্টুডেন্ট যে কোনো একটাকে তোমাকে সাপোর্ট করছি। সো আমি স্টুডেন্টই ধরে নিলাম। সো দেখেন, আপনি যদি কোনো কারণে এই স্টুডেন্টটাকে স্মল লেটারে ধরতেন, কথার কথা যদি আসতো তখন এইটা আর এটা মিলে যেত। এইটা আর এটা যদি মিলে যেত তাহলে তার দুইটার একটা কাজ করতো না। এটাই হচ্ছে একটা বড় প্রবলেম এই স্মল লেটার নিয়ে নেওয়াটা। দেন এখানে আমরা ইকুয়াল সাইন ইউজ করে নিউ দিয়ে কন্ট্রোল স্পেস বার দিব আবারও, এন্টার। দেখেন ও আমাকে এবার দুইটা জিনিস দেখাচ্ছে, তুমি কাকে চাও। দেখেন তো এই দুইটা জিনিস কোন দুইটা, চেনা যায় কিনা? তাহলে আমি আপাতত প্রথমটাই নিলাম, নিয়ে এটাকে শেষ করলাম। এবার আমি একটু কন্ট্রোল ধরলাম, হ্যাঁ কন্ট্রোলে প্রেস করে রেখেছি এখনো টিল নাও, প্রেস করে রেখে আমি মাউসটাকে এখানে নিয়ে আসলাম। দেখেন ও আমাকে এটাকে ক্লিক করতে দিচ্ছে। তাহলে আমি একটু ক্লিক করে দেখি ও আমাকে কোথায় নিয়ে যায়, কোথায় নিয়ে গেছে দেখছেন? তার মানে ও কিন্তু আসলে এই মেথডটাকে কল করছে, আর এই মেথডটাকে যদি কল করে তাহলে সে এইগুলো সব কিছু সে তার কাছে খুঁজে পাবে। কীভাবে পাবে দেখেন, চলেন দেখাই। সে এখানে আমি লিখলাম স্টুডেন্ট, সরি অবশ্যই ছোট হাতের স্টুডেন্ট, মানে এইটাই এখন অনেক পাওয়ারফুল। কীভাবে দেখেন, ডট, ও সরি সরি একটা ভুল করে আসছি, এভাবে পাবে না। সো চলে সে ভুলটাকে শুধু দিয়ে আসি। এখানে একটা শব্দ ইউজ করতে হবে, পাবলিক, কারণ পাবলিক না লিখলে ওকে আমি বাইরে থেকে খুঁজে পাবো না, যেহেতু আমাদের প্যাকেজ আলাদা। এগুলো পরে বলছি, আরও অনেক মেকানিজম আছে এই শব্দগুলোরই। ওকে, সো লুক এদিকে প্লিজ। সো স্টুডেন্ট লিখে আমি যখন কন্ট্রোল স্পেস বার দিই, দেখেন ও আমাকে কি বলতেছে। সে ধরেন আমি লিখলাম আইডি, ইকুয়াল সাইন দিয়ে আমি বললাম তার আইডি হচ্ছে 10। আবার বললাম স্টুডেন্ট ডট নেম, তার নেম হচ্ছে অ্যাপল।
না আপনার না ভালো যদি দিলাম না, ওকে আপাতত আমি দুইটাই দিলাম। এখন এই দুইটাতে আমি কি করব? কি করার জন্য এবার আমাকে যেতে হবে আবার সেই ক্লাসে, কারণ আমি স্টেট দিয়েছি, অ্যাকশন দেইনি, বিহেভিয়ার দেয়নি, তো দিতে হবে না বিহেভিয়ার। চলেন এবার বিহেভিয়ার অ্যাটাচ করি। আমি একটা সিম্পল বিহেভিয়ার এখানে অ্যাটাচ করব। পাবলিক, এটা ভয়েড করলাম আপাতত, ভয়েড প্রিন্ট STU মানে স্টুডেন্ট ইনফো, as out my name is name and ID is ID. কারণ এই নেম তো একটু পরে গেলে আমরা চিনব না, এই জন্য এই নেমকে দেখেন, আমি এই নেমকে যদি আবার মাউসে ক্লিক করি, মানে কন্ট্রোল ধরে আবার মাউসে ক্লিক করি, ও আমাকে কোথায় নিয়ে আসতেছে? ও কিন্তু বলতেছে এই যে এই নেমটাই আমি নিচে ইউজ করেছি। হ্যাঁ, এইবার এখান থেকে আমি এসে স্টুডেন্ট ডট কি প্রিন্ট স্টুডেন্ট বা স্টু ইনফো এটাকে কল করে দিলাম, ঠিক আছে? সো এবার রান করে দিই। তার মানে আমি কি করলাম দেখেন, পুরো ব্যাপারটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমি একটা ক্লাস দিলাম এখানে, যে ক্লাসের অনেকগুলো প্রপার্টিজ এবং কিছু অ্যাকশন বা বিহেভিয়ার আছে। সেই বিহেভিয়ারগুলো আসলে আমরা বাইরে থেকে ব্যবহার করব, তো এই জন্য বাইরে চলে আসলাম। আমি ওই ক্লাস থেকে বাইরে এসে আমি এইখান থেকে তার নাম সেট করে দিলাম, তার রোল সেট করে দিলাম, বাইরে সেট করে দিলাম, দিয়ে ওইখানে একটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে স্টুডেন্ট ইনফো। সো ওইখানকার মেথডটাকে আমি এবার এখানে কল করে দিলাম। এইটাই হচ্ছে আসলে ক্লাস এবং অবজেক্টের একটা মেকানিজম। কারণ আপনি একটা, যেমন এই স্টুডেন্টকে শুধু অ্যাপল কেন, আমি তো ধরেন এই ব্যাচের স্টুডেন্ট, অন্য ক্লাস, অন্য মানে অন্য একটা সাবজেক্টের স্টুডেন্ট, সব সাবজেক্টের স্টুডেন্টকে আমি এখানে রাখতে পারবো, কারণ আমার এখানে তো ডিপার্টমেন্ট আলাদা করাই আছে। কই যেন এই যে ডিপার্টমেন্ট দিয়ে দিয়েছি, আমি এখানে সাবজেক্ট দিব, তাইলে সমস্যা কই তাকে আলাদা করার জন্য। সো দেওয়া আছে। এবার যত স্টুডেন্টই হোক, সব স্টুডেন্টকে আমি এটার মধ্যে স্টোর করে দিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, সুবিধাটা কি সেটা হচ্ছে বড় ব্যাপার। সুবিধাটা হচ্ছে এটা, আসলে যখন আমরা মূল প্রোগ্রামে যাব তখন আমরা ডেটাবেস ইউজ করব, ইউআই ইউজ করব, মানে HTML CSS ইউজ করব। ইউজার একটা HTML CSS ফর্ম দেখবে, ওখানে তাদের ডাটা দিবে, ডাটাগুলোকে তারা ইনপুট করবে। ইনপুট করলে এই ডাটাগুলো, ইউজারের কাছ থেকে ডাটাগুলো সবার আগে এই জায়গায় আসবে। আগে এই জায়গায় এসে সে চেক করবে ইউজার যে ডাটাগুলো দিচ্ছে, এইখানকার যে টাইপ আছে, ধরেন আপনি ইউজারের আইডিটা সে ভুল করে স্ট্রিংয়ে দিল, কিন্তু আমার এখানে লেখা কি ইন্টিজার, সেখানে চেক করবে সেম টু সেম আছে কিনা, স্ট্রাকচার ফলো করতেছে কিনা, স্ট্রিং এখানে আসতেছে কিনা। ইভেন তো আমরা নিচে আরও সামনে আরও দেখবো, আরও অনেক চেক করব। আমি তাকে ল্যাঙ্ক বলে দেবো যে তাহলে এত বেশি হবে না, এত কম হবে না, এগুলো হচ্ছে কিনা। এইগুলো সবগুলো চেকিং হবে এখান থেকে। এটা সবগুলো এখান থেকে চেকিং হয়ে যাওয়ার পরে ওকে আমরা আমাদের এখানকার ভাষায় আমরা বলবো ডাও, ডাটা অ্যাক্সেস অবজেক্ট। ওইখানে আমরা কোয়ারি লিখবো ডাটাবেসের। কোয়ারি লিখে ডাটাবেসকে এবার বলবো যে হ্যাঁ এই ডাটাগুলো আমি ভেরিফাই করে দিয়েছি তোমাকে, তুমি আবার এই ডাটাগুলোকে ডেটাবেসে পাঠিয়ে দাও। তখন আমরা কোয়ারি চালিয়ে ওই ডাটাগুলোকে পার্মানেন্টলি ডেটাবেসে পাঠাবো। ওই জায়গার জন্য এটা খুবই জরুরি। এবং ডেটাবেসে কত হাজার স্টুডেন্ট আছে, এই ডাটা স্টুডেন্ট যদি আপনাকে পড়তে হয়, তখন ওই ডাটাগুলো আবার ডেটাবেস থেকে আমরা নিব, নিয়ে ওই ডাটাগুলোকে আমরা এই স্টুডেন্ট মডেলের সাথে আবার ভেরিফাই করব, করে এই ডাটাগুলোকে আমি ওয়েবসাইটে পাঠাবো দেখানোর জন্য। এটাই হচ্ছে এই ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। কনস্ট্রাক্টর বলতে যে মিন করেছি, যে কনস্ট্রাক্টর বলতে এই ক্লাসটাকে মিন করা হচ্ছে। মানে দেখেন, এই যে এখানে আমি স্টুডেন্ট লিখলাম, এখানে যদি আমি কথা এস লিখতাম, এই এস মানে কি? এই এস মানে কিন্তু স্যার সেই স্টুডেন্ট ক্লাসটা। সো কনস্ট্রাক্টর দিয়ে মেনলি ওই স্টুডেন্ট ক্লাসের একটা কার্বন কপি তৈরি করা হয়েছে। বুঝতে পারছেন তো? এই জন্য এটাকে এখানকার ভাষায় বলা হয় ইনস্টেন্স ক্রিয়েট করা। ওইটা একটা কার্বন কপি ক্রিয়েট করে ফেলছি আমরা।
সো দেখেন একটা সাধারণ একটা লেটার এস অথবা স্টুডেন্ট ও কত পাওয়ারফুল হয়ে গেল শুধুমাত্র এই মেকানিজমটাকে ফলো করার কারণে, বুঝতেছেন? সেই এইটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা মারাত্মক ফিচার। এবং এই একটা ক্লাস আপনি কত জায়গায় যে ব্যবহার করবেন বা ব্যবহার করতে পারবেন সেটা আপনি এখন চিন্তাই করতে পারতেছেন না। তাহলে আপনাকে বারবার লিখতে হবে, বারবার লিখতে হবে। এত করতে বারবার লিখবো না আমরা। তাহলে 10,000 স্টুডেন্টের জন্য 10,000 বার আমাকে জিনিস লিখতে হবে। আর আমি একবার লিখে ফেলছি 10,000 স্টুডেন্টের জন্য, জাস্ট আমি প্রপার কাজ করে দিলেই ও অটোমেটিক ডাটা এখানে নিয়ে আসবে। ক্লিয়ার? ডাটা তো থাকবে ডাটাবেসে, সো ডাটাবেস থেকে আমরা ওর মাধ্যমে সেটা নিয়ে আসবো।